প্রিয় দর্শক, আপনারা শুনছেন ভূত স্টোরি। আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আজকের পর্বটা একটু অন্যরকম, এক বাস্তব অভিজ্ঞতার গল্প। আজ আমরা শুনব গোরখুরা মানুষের ভয়ঙ্কর পরিণতির গল্পটা। শুনব আরিফ ভাইয়ের মুখ থেকে। মজার ব্যাপার কি জানেন, এই ঘটনা জানার পর আমিও কারো সাথে খারাপ ব্যবহার করি না। আলিপুর গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যে সরু কাঁচা রাস্তা গেছে, সেখানে সন্ধ্যা নামলেই অদ্ভুত একটা নীরবতা নেমে আসে। দূরে বাঁশঝাড়ে বাতাস ঢুকলে শোঁ শোঁ শব্দ হয়, যেন কেউ ফিস করে কথা বলছে। পুরনো কবরগুলোর মাটির ঢিবি বৃষ্টিতে বসে গেছে। কোথাও কোথাও হাড়ের মতো সাদা কিছু মাটি ফুঁড়ে বেড়ে হয়ে থাকে। এই কবরস্থানের পাশেই একটা টিনের চালাঘরে থাকত রফিক গোরখোড়া। গ্রামের সবাই তাকে রফিক কবরওয়ালা বলত। তার বয়স এখন ৫০ পেরিয়েছে। শরীর শুকনো, চোখের নিচে কালো দাগ। সারা জীবনে কবর খোঁড়ার কাজ ছাড়া তেমন কিছুই করে নাই। মাঝে মাঝে কেউ বাড়ির কাজ ডাকলে করে দেয়, কিন্তু বেশিরভাগ সময় কবর খুঁড়েই তার দিন কাটে। রফিক প্রায়ই চায়ের দোকানে বসে বলতো, এই বয়সে পচা গলা কত লাশ দেখছি জানো। প্রথমে ভয় লাগত, এখন আর লাগে না। মানুষ মরা মানেই শান্ত। লোকজন হেসে বলতো, হই রফিক ভাই, এত লাশ দেখছো, রাতে ভয় লাগে না? রফিক বিড়ি টানতে টানতে বলতো, ভূত কিছু নাই রে ভাই, মরা মানুষ আর কি করবে। কিন্তু সেই কথা বলার কয়েকদিন পরেই আলিপুরে এমন একটা ঘটনা ঘটল, যেটা রফিকের জীবনটা উল্টে দিল। সেদিন ছিল অমাবস্যার রাত। বিকেল থেকে আকাশ কালো হয়েছিল। দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল মাঝে মাঝে। রাত ৯টার দিকে হঠাৎ থানা থেকে ২জন পুলিশ এসে হাজির। রফিক বাইরে থেকে টাকা। রফিক দরজা খুলে বের হলো। কি স্যার? একজন পুলিশ টর্চ জ্বালিয়ে বলল, একটা কবর উঠাইতে হবে। রফিক একটু থমকালো। এখন? হ্যাঁ এখনই স্যার, কাল সকালে করলে ভালো হয় না? পুলিশের গলা শক্ত। ওপর থেকে অর্ডার, এখনই করতে হবে। রফিক একটু অস্বস্তি অনুভব করল। এত রাতে কবর উঠানো সাধারণত হয় না। তবুও পুলিশের কথা বলে রাজি হয়ে গেল। আচ্ছা স্যার, যাই। কিছুক্ষণ পর তারা ৩জন কবরস্থানে ঢুকল। রাত তখন প্রায় ১০টা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কেবল টর্চের আলো আর দূরে কুকুরের ডাকা। যে কবরটা তুলতে হবে সেটা ছিল একেবারে কোণের দিকে। পুলিশ বলল, এইটা। রফিক টর্চের আলো ফেলল। নতুন কবর, মাটি এখনও নরম। কবরটা হয়েছিল মাত্র ৩ দিন আগে। রফিক কোদাল বসালো মাটিতে। ঠক, প্রথম কোপ। মাটি ভিজেছিল, কোদাল ঢুকে যাচ্ছে সহজেই। কিন্তু কিছুক্ষণ পর থেকেই অদ্ভুত একটা অনুভূতি শুরু হলো। মনে হচ্ছিল কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে। রফিক মাথা তুলে চারপাশে তাকালো। কেউ নেই, কেবল বাতাসে বাতাস শব্দ। সে আবার মাটি কাটতে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ সে শুনল খুব ক্ষীণ একটা শব্দ। রফিক থেমে গেল। স্যার, শুনলেন? পুলিশ বলল, কি? কেউ যেন। পুলিশ বিরক্ত, তোমার ভ্রম, খোঁড়ো। রফিক আবার মাটি কাটতে লাগল। মাটি নামতে নামতে কফিনের ঢাকনা দেখা গেল। কিন্তু তখনই আবার সেই শব্দ, এইবার একটু পরিষ্কার। রফিকের হাত কাঁপতে লাগল। সে কফিনের উপর টর্চ ধরল। মনে হলো যেন ভেতর থেকে খুব আস্তে কেউ নড়ছে। স্যার, এটা ঠিক না। পুলিশ বলল, ঢাকনা খোলো। রফিক ধীরে ধীরে ঢাকনার মাটি সরালো। তারপর লোহার রড দিয়ে ঠেলে ঢাকনা তুলল। ঢাকনা উঠতেই এক ধরনের পচা গন্ধ বের হলো। কিন্তু সেই গন্ধের সাথে যেন আরেকটা কিছু ছিল, একটা ঠান্ডা হাওয়া। রফিক টর্চের আলো ফেলল ভেতরে। লাশটা সাদা কাপড়ে মোড়া, কিন্তু কাপড়টা যেন একটু একটু নড়ছে। রফিকের গলা শুকিয়ে গেল। স্যার দেখেন। পুলিশ সামনে এসে তাকালো, কিন্তু তারা কিছু বুঝতে পারল না। হঠাৎ কাপড়ের নিচে লাশের মাথাটা ধীরে ধীরে একপাশে ঘুরে গেল। রফিক তখন কোদাল ফেলে পিছিয়ে গেল। হাল্লা! পুলিশ চিৎকার করল, কি করছ? ধরো! ঠিক তখনই কবরের ভিতর থেকে একটা ভয়ঙ্কর ঠান্ডা বাতাস বের হলো। টর্চের আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। অন্ধকার, পুরো কবরস্থান নিস্তব্ধ। তারপর একটা ফিসফিস শব্দ, একেবারে কানের কাছে। তুই কেন তুললি? রফিক চিৎকার করে উঠল, কে কে? কিন্তু আশেপাশে কেউ নেই। পুলিশ আবার টর্চ চালালো। কফিনের ভেতর তাকিয়ে তারা হঠাৎ থমকে গেল। লাশটা আগের জায়গায় নেই। মনে হলো যেন একটু উঠে বসেছে। পুলিশ বলল, চল এখান থেকে। তারা তাড়াহুড়ো করে কবরটা আবার ঢেকে দিল। রফিক তখন পুরো কাঁপছে। সেই রাতের পর থেকে রফিক আর স্বাভাবিক ছিল না। পরদিন সকালে তার ১০৪ ডিগ্রি জ্বর। সে শুধু কাঁপছে। কেউ জিজ্ঞেস করলে সে কেবল একটা কথাই বলতো, ওটা উঠছিল, আমি দেখি। তারপর চুপ।
কেউ আর কিচ্ছু বের করতে পারল না তার কাছ থেকে। কিন্তু আসল ভয় শুরু হলো কয়েকদিন পর। রফিক একদিন সন্ধ্যায় বাড়ি ফিরছিল কবরস্থানের পাশ দিয়ে। হঠাৎ সে শুনল পেছনে পায়ের শব্দ। ধূপ ধূপ ধূপ। সে পেছনে তাকালো, কেউ নেই। আবার হাঁটতে লাগল, আবার সেই শব্দ, এবার আরও কাছে। সে হঠাৎ দৌড় দিল, কিন্তু মনে হলো কেউ ঠিক তার পেছনেই হাঁটছে। রাতে সে ঘুমাতে পারত না। মাঝে মাঝে দরজায় টোকা পড়ত, ঠক ঠক ঠক। রফিক, একটা কণ্ঠ, গলা ভাঙা, পচা। রফিক দরজা খুলে দেখত, কেউ নেই। গ্রামের লোকজনও অদ্ভুত জিনিস দেখতে শুরু করল। এক রাতে একজন বলল, আমি দেখি কবরস্থানের ভিতর কেউ হাঁটতেছে, কিন্তু পা মাটিতে লাগে না। আরেকজন বলল, রফিকের পেছনে একটা ছায়া থাকে। একদিন চায়ের দোকানে বসে হঠাৎ রফিক চিৎকার করে উঠল, ওইটা আবার আইছে। সবাই তাকালো, কেউ কিছু দেখল না। রফিক কাঁপতে কাঁপতে বলল, ওটা আমার পেছনে দাঁড়াইছে। তারপর কয়েকদিন সে ঘর থেকেই বের হলো না। এক রাতে তার ঘর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। গ্রামের লোকজন দৌড়ে এলো, দরজা ভাঙল। ভেতরে গিয়ে দেখে রফিক মাটিতে পড়ে আছে, চোখ উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাত। সে নিজের গলা আঁকড়ে ধরে আছে, যেন কেউ তাকে শ্বাসরোধ করছিল। কিন্তু ঘরে কেউ ছিল না। তারপর কয়েকদিন পর ধীরে ধীরে সে বেঁচে উঠল। কিন্তু সে আর কখনো সেই রাতের কথা বলেনি। কেউ জিজ্ঞেস করলে শুধু একটা কথাই বলতো, কবর খোঁড়ার কাজ ছাড়ছি। গ্রামের লোকেরা ভাবে ভয় পেয়ে গেছে। কিন্তু একদিন গভীর রাতে একজন রাখাল কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল রফিক দাঁড়িয়ে আছে একটা পুরনো কবরের সামনে, স্থির। তার পাশে আরেকটা ছায়া, লম্বা, মাথা কাত করা। মনে হচ্ছিল দুইজন কথা বলছে। রাখাল ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরদিন সকালে কবরস্থানের মাটিতে দেখা গেল 2 জোড়া পায়ের দাগ, একটা রফিকের, আরেকটা যেন কবরের ভেতর থেকে উঠে এসেছে। সেই দিন থেকে আলিপুরে একটা কথা ছড়িয়েছে, রফিক নাকি বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু সেই রাতের কবর থেকে যা বের হয়েছিল ওটা এখনও তার সাথে থাকে। আর গভীর রাতে কবরস্থানের পাশে দাঁড়ালে মাঝে মাঝে শোনা যায় 2টা কণ্ঠ, একটা রফিকের, আরেকটা মাটির নিচের মতো ভাঙা গলা।